আমরা বোর তত্ত্বের সাহায্যে কতগুলো মানে ডিডাকশান করেছি। সেখানে আমরা আর ইজিক্যাল টু বের করেছি যে কোনো ইলেকট্রন যদি কক্ষপথে ঘুরে বেড়ায়, এনতম কক্ষপথে ঘুরে বেড়ায়, তার ব্যাসার্ধ আর এন বের করেছি, এনার্জি বের করেছি, আর ভেলোসিটি বের করেছি। আজকে যেটা আমরা করব, বোর তত্ত্ব থেকে রিডবার্গ সমীকরণটা আমরা ডিডাকশান করব। বোর তত্ত্ব থেকে রিডবার্গ সমীকরণ এইটা আমরা বের করব। এবার দেখো, আমরা মানে এনার্জি যেটা, যখন কোনো ইলেকট্রন এনতম কক্ষপথে ঘুরে, তখন আমরা ই ইজিক্যাল টু বা ই এন তখন বলছি ইজিক্যাল টু -2π² z² e⁴ m বাই কি ছিল n² h²। এবার আমরা যেটা বের করব যে এই যে রিডবার্গ সমীকরণটা তো আমরা জানি। এটা বের করার জন্য আমরা যদি ধরে নিই কোনো ইলেকট্রন যে 3 নম্বর কক্ষ থেকে 2 নম্বর কক্ষে জাম্প করলে কি পরিমাণ শক্তি বের করবে, মানে নির্গত হবে, সেই ডেল্টা এন ইজিক্যাল টু, যদি ডেল্টা ই ইজিক্যাল টু যে পরিমাণ শক্তিটা লিবারেট করবে, তাহলে সেটা আমরা মানে 3 থেকে 2তে গেলে E2 - E3 করতে পারি, এইটা করতে পারি। এবার ইজিক্যাল টু E2 মানে দেখো এমনিতে এনার্জিতে একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে -2π² z² e⁴ m বাই এখানে n ইজিক্যাল টু আমরা কত বসাবো 2, তার মানে 2² ইন্টু h²। আর E3 ইজিক্যাল টু, এটা তো E2 ইজিক্যাল টু আমরা বের করলাম, E2 ইজিক্যাল টু এটা আমরা বের করলাম। এবার E3 ইজিক্যাল টু দেখো, E3 ইজিক্যাল টু তাহলে মাইনাস কত হবে 2π² z² e⁴ m ডিভাইডেড বাই 3² ইন্টু h²। এটা অথবা এই 2টা 3টাকে আমরা এটাকে n2 n3 দিয়েই লিখব, জেনারেলাইজ করে লিখব ইজিক্যাল টু। এবার দেখো ডেল্টা ই ইজিক্যাল টু, এটাকে আমরা কিন্তু n2 আর n3 করে দিচ্ছি, এটা আমরা -2π² z² e⁴ m বাই এটা n2² করে দিচ্ছি ইন্টু h² মাইনাস আর একটা এর ভেতরে আছে -2π² z² e⁴ m বাই এটাকে n3² করে দিচ্ছি, n3² ইন্টু h²। এইটা ইজিক্যাল টু কমন পোর্শনটা এ করে নাও, এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2π², এটা হচ্ছে z² e⁴ m বাই h²টা আমি কমন নিয়ে নিলাম। ইজিক্যাল টু কি থাকলো 1/n3² মাইনাস 1/n2²। এইটা আবার দেখো এই ডেল্টা এইচ ইজিক্যাল টু কি ডেল্টা ই ইজিক্যাল টু এইচ ইন্টু নিউ। এই মানে এখানে আমি লিখে দিচ্ছি ডেল্টা ই ইজিক্যাল টু এইচ ইন্টু নিউ, তার মানে ডেল্টা ই ইজিক্যাল টু এইচ ইন্টু এই নিউ ইজিক্যাল টু কম্পাঙ্ক ইজিক্যাল টু আমরা কি জানি c/λ। এইটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এটা ডেল্টা এইচ নয়, ডেল্টা ই। এই ডেল্টা ইর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি যে এই যে ডেল্টা ই ইজিক্যাল টু CH/λ ইজিক্যাল টু এই যে জিনিসটা দেখো 2π² z² e⁴ h² m, এইটাকে আমরা লিখে দিচ্ছি আর এইচ, মানে রিডবার্গ কনস্ট্যান্ট হাইড্রোজেনের ক্ষেত্রে এই জেড ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু দেখো 1/n2
সরি দাঁড়াও, পরের লাইনে করছি। এইচ স্কোয়ার এটা, এবার এইটাকে যদি আমরা 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার e⁴m বাই এইচ স্কোয়ার, পরের লাইন ওটা করবো 1/n3² মাইনাস 1/n2², এটা, বা এইটাকে 1/λ করে নাও ইজিক্যাল টু, এটা কি দাঁড়ালো, সিএইচটা তলায় আসবে, 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার e⁴m, তলায় দেখো সিএইচ দিয়ে ভাগ করলে c×h³ ইজিক্যাল টু 1/n3² মাইনাস 1/n2², এইটা। এবার দেখো আমি ওপরটা মুছে দিচ্ছি, তাহলে 1/λ মানে কি, নিউ বার। এবার নিউ বার ইজিক্যাল টু, এইটাকে আমরা লাস্ট লাইনটা লিখে নিচ্ছি, বা নিউ বার ইজিক্যাল টু 1/λ মানে কি, তরঙ্গের সংখ্যা, এটা ইজিক্যাল টু RH ইন্টু 1/n3² মাইনাস 1/n2²। এবার দেখো এই যে RH হাইড্রোজেনের বেলা, যদি হাইড্রোজেন ছাড়া অন্য কিছু হয় তখন রিডবার্গ সমীকরণটা কি দাঁড়াবে, এটা তো হাইড্রোজেন অ্যাটমের বেলায় হলো। এবার হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো হয় তখন দেখো কিন্তু নিউ বার ইজিক্যাল টু, এটাই রিডবার্গ সমীকরণ হাইড্রোজেনের ক্ষেত্রে, এটাই হচ্ছে রিডবার্গ সমীকরণ, রিডবার্গ সমীকরণ হাইড্রোজেনের ক্ষেত্রে সমীকরণ। এবার দেখো যদি হাইড্রোজেন ছাড়া, তার মানে এটা তখন হয়ে যাচ্ছে RH ইন্টু জেড স্কোয়ারটা থেকে যাবে, জেড স্কোয়ার ইন্টু 1/n3² মাইনাস 1/n2²। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই যে ধরো না n2², কোনো বইতে n2² মাইনাস n3², এটা এমন কিছু নয়, শুধু শক্তি লিবারেট হলে ওটা নেগেটিভ হবে, আর যখন অ্যাবজর্ব করবে মানে লোয়ার লেভেল থেকে ওপরে যাবে তখন তো শক্তিটা শোষণ করবে, তখন কিন্তু সেটা পজিটিভ হবে। তাহলে এটা কিন্তু হাইড্রোজেন ছাড়া বাকি একটা ইলেকট্রন যুক্ত সিস্টেমের ক্ষেত্রে এটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। হাইড্রোজেন ছাড়া এক ইলেকট্রন ছিল, যেমন হচ্ছে He+ আছে, Li2+ আছে ইত্যাদি। তাহলে আমরা বোর তত্ত্ব থেকে রিডবার্গ সমীকরণটা আমরা বের করতে পারলাম। এবার বলছে দেখো, যদি হাইড্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল আমাদের বের করতে দেয়, অর্থাৎ আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি, যে হাইড্রোজেনের ইলেকট্রনকে ভূমিস্তর থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, তার মানে আমাদের ডেল্টা ইটা বের করতে হবে। সেই ডেল্টা ইটা আমাদের, তার মানে এবার আমরা বের করব হাইড্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল। এই হাইড্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল বের করতে গেলে আয়নায়ন বিভব বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, তার মানে হাইড্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল, হাইড্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল আমাদের যদি বের করতে আসে, সেক্ষেত্রে দেখো, অর্থাৎ n1টা এখানে 1 আর n2টা ইনফিনিটি যাচ্ছে, যাওয়ার জন্য একটা ইলেকট্রনকে n1 কক্ষ থেকে ইনফিনিটি তুমি নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ এখানে ডেল্টা ই ইজিক্যাল টু, ডেল্টা ই বের করতে হবে, ডেল্টা ই ইজিক্যাল টু E∞ মাইনাস E1, এটা আমাদের বের করতে হবে। তার মানে দেখো ইজিক্যাল টু, এই ইনফিনিটিভ মানে অসীম দূরত্বে তার এনার্জি তো শূন্য, তাই না, এই যে E∞ মানে অসীম দূরত্বে যে এনার্জিটা সেটাকে আমরা শূন্য ধরে নিচ্ছি, তার মানে এই ডেল্টা ই ইজিক্যাল টু, দেখো ডেল্টা ই ইজিক্যাল টু কত হচ্ছে, এটা 0 মাইনাস E1 ইজিক্যাল টু কি, মাইনাস E1 মানে কি 1 স্তরে, তার মানে এখানে ছিল 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার e⁴ ইন্টু m বাই, এটা কত ছিল n, এটা n, এটা কি থাকবে যে
এন ওয়ান স্কোয়ার, তার মানে এটা ওয়ান স্কোয়ার এইটা। আর মাইনাস যদি করি সেটা তো মানে এটা ই ইনফিনিটিভ ইজিক্যাল টু এটা মাইনাস এইটা ই ওয়ানটা আমরা বসিয়ে দিলাম, এই জিনিসটা বেরোলো। এবার ইজিক্যাল টু এটা কত দাঁড়াচ্ছে দেখো প্লাস এইটার ভ্যালুগুলো এবার আমাদের বসিয়ে দিতে হবে। ভ্যালুগুলো বসিয়ে যাও। এটা হচ্ছে 2 ইন্টু 3.14 ইন্টু জেড স্কোয়ার 1 ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻10 তার হোল 4 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻28 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার যে ছিল এইচ স্কোয়ার, তার মানে এটা কত আসবে এইচ স্কোয়ার মানে 6.626 ইন্টু 10⁻⁻27 তার হোল স্কোয়ার। তার মানে এটা ইজিক্যাল টু কত হবে, ক্যালকুলেশনটা করে দেখো এটা ইজিক্যাল টু কত হবে। মোটামুটি ডেল্টা ই ইজিক্যাল টু এটা যদি ক্যালকুলেশন করলে দেখো মোটামুটি যেটা আমাদের দাঁড়াচ্ছে 2.2170 ইন্টু এটা ক্যালকুলেশন 2170 আমি ক্যালকুলেশনটা করছি ইন্টু 10⁻⁻14 আর্ক পার অ্যাটম। এইটাকে আবার ইলেকট্রন ভোল্টে নাও, ইলেকট্রন ভোল্টে নিলে এটা দাঁড়াচ্ছে 6 এটা হচ্ছে 2170 ইন্টু 10⁻⁻14 ইন্টু এটা কত দিয়ে গুণ করছে 6.24 ইন্টু 10⁻11 এটা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টে নিয়ে পার অ্যাটম। তার মানে আমরা জুলে নিয়ে যেতে চাইছি। ইজিক্যাল টু এটাকে আবার জুলে যদি নিই এটা আমাদের হয়ে যাচ্ছে দেখো যে এটা 13 কত হচ্ছে 13.66 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এটাকে আবার আমরা এটা কি করব ইজিক্যাল টু জুলে নেব 13.6 ইন্টু এটা 1.6022 ইন্টু 60 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা ই ইজিক্যাল টু, আর এটা তো পজিটিভ মানেই বোঝা যাচ্ছে যে যে এটা মানে কি এনার্জি দিতে হচ্ছে, মানে 1 নম্বর কক্ষ থেকে আমাদের কত অসীমে নিয়ে যেতে যে পরিমাণ শক্তিটা প্রয়োজন সেটা আমরা এটা বের করতে পারলাম। বুঝতে পেরেছো? এটা কিন্তু এইটা ই ইনফিনিটিভ 0 মাইনাস এটা যেহেতু 0 হয়ে গেছে আমি আর ওই পোর্শনটা কিন্তু দেখালাম না আর কি। এই যে ই ইনফিনিটিভ ইজিক্যাল টু আচ্ছা এইটাকে যদি আমরা এভাবে মোটামুটি এই পোর্শনটা তুমি যদি ভেঙে দেখো 1/n ইনফিনিটিভ স্কোয়ার সেটা তো 0 দাঁড়াবে, মানে এইটা ই ইনফিনিটিভ ইজিক্যাল টু আমাদের এখানে কি দাঁড়াতো সেইটা আমি কিন্তু করে দেখাইনি। এই যে ই ইনফিনিটিভ ইজিক্যাল টু আমাদের কি দাঁড়াতো -2π² ইন্টু জেড স্কোয়ার ইন্টু e⁴ m বাই এইটা কি হতো n ইনফিনিটিভ স্কোয়ার ইন্টু বা এটা ইনফিনিটিভ স্কোয়ার করে দিচ্ছি ইনফিনিটিভ স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। দেখো এই পোর্শনটা কমন নিয়ে নিলে 1/∞² ওটাই তো 0 হয়ে যেত, ওই জন্য ওই পোর্শনটা কিন্তু আমি এইখানে একেবারে 0 বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? প্রথমটা 0 বসিয়ে দিয়েছি এইখানে। এই যে এই ভ্যালুটা 1/∞² ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু এইটা ইজিক্যাল মানে 0, তার মানে ই ইনফিনিটিভটা 0 হয়ে যাচ্ছে বলে আমি আর এই পোর্শনটা কিন্তু দেখাইনি। বুঝতে পেরেছো? এবার দেখো যে আমরা তো তাহলে পোটেনশিয়ালটা বের করলাম, আর এর পরে যেটা আছে তার মানে আমরা বোর তত্ত্ব থেকে আচ্ছা এটা লিখে নাও তারপরে দেখছি। এবার দেখো বোর তত্ত্ব, যেটা বোর তত্ত্বের ত্রুটি, বোর তত্ত্ব থেকে তো এত কিছু আমরা জানলাম তবুও কিন্তু বোর তত্ত্বের কিছু ত্রুটি আছে। প্রথম কথা দেখো বোর তত্ত্ব কিন্তু জিমান ইফেক্ট বা স্টার ইফেক্ট, অর্থাৎ ওই যে হাইড্রোজেন পরমাণু যে রেখা বর্ণালী পাচ্ছি ওই রেখা বর্ণালীকে যদি আবার
ম্যাগনেটিক ফিল্ডে, হায়ার ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করা যায়, তাহলে ওই রেখাগুলো কিন্তু আরও ছোটো ছোটো রেখায় ভাগ হয়ে যায়। সেটা কিন্তু বোর তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাছাড়া যেটা হচ্ছে বোর তত্ত্ব হচ্ছে দ্বিমাত্রিক, এমনিতে ত্রিমাত্রিক দিয়ে কিন্তু পরে ওটা ব্যাখ্যা করা হয়েছে। এবার এইগুলোকে দূর করার জন্য বৈজ্ঞানিক সোমারফিল্ডও একটা মডেল দিয়েছিলেন। সেখানে আর কিছুই নয়, উনি যেটা আমরা বললাম না ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘোরে, উনিও বলেন বৃত্তাকারের সঙ্গে উপবৃত্তাকার পথেও ঘোরে। উপবৃত্তাকার পথে ঘোরে মানেই কি, এখানে দুটো ভ্যারিয়েবল দেখো, ইলেকট্রনের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, কৌণিক একটা অ্যাঙ্গেল জিনিস চলে আসছে, আর একটা নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স, দুটোই ভ্যারিয়েবল চলে আসছে। তখন উনি একটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করেছেন, যেটা আমরা পরে পড়ব। এরপরে ডি ব্রগলি বলে একজন বৈজ্ঞানিক, উনি বললেন যে এই ইলেকট্রন পার্টিকেল হিসেবে যেমন থাকে তেমনি কণা হিসেবেও কিন্তু থাকে। এবার এই পার্টিকেল হিসেবে বলছি, পার্টিকেল হিসেবে যেমন থাকে তেমনি তরঙ্গ, মানে ইলেকট্রনের মধ্যে কণা প্রপার্টিজ এবং ওয়েভ প্রপার্টিজ দুটোই কিন্তু বর্তমান। তো উনি তখন একটা ডি ব্রগলি সমীকরণ বলে একটা সমীকরণ দিলেন, সেটা হচ্ছে দেখো, এই ডি ব্রগলি সমীকরণটা কি বলছে না, এবার হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। মানে তরঙ্গ দৈর্ঘ্য, মানে ইলেকট্রনকে যখন আমরা তরঙ্গ হিসেবে দেখছি, সেই তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি করছে না, এই এইচ বাই তরঙ্গ দৈর্ঘ্য কার সঙ্গে সমানুপাতিক না, এম ইন্টু ভি, যেখানে এম সমান হচ্ছে ইলেকট্রনের মাস আর ভি সমান সে ভি ভেলোসিটি নিয়ে ঘুরছে। এটা তো কনস্ট্যান্ট, এইচ সমান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আমরা জানি। এবার ইজিক্যাল টু এইচ বাই, এটাকে পি বলছি, পি মানে এটা হচ্ছে ভর ইন্টু বেগ, ভরবেগ। এবার দেখো এমনিতেই আমরা তার মানে ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই পি মানে ভরবেগ দেবে। এবার আমরা ডেল্টা ই ইজিক্যাল টু আমরা কি জানি বলো তো, এইচ নিউ, এটা আমরা বোর তত্ত্ব থেকে পাই। আবার আইনস্টাইন থেকে আমরা পাই, যেখানে দেখো এইচ সমান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ সমান কি কম্পাঙ্ক যেটা হচ্ছে। এবার দেখো আইনস্টাইনের ইকুয়েশন ইজিক্যাল টু এম সি স্কোয়ার, যেখানে এই এম সমান ফোটনের ভর, সি সমান আলোর তথা ফোটনের গতিবেগ। এখান থেকে দেখো বা আমরা এইচ নিউ ইজিক্যাল টু এম সি স্কোয়ার, এটা কি বোর, এটা আইনস্টাইন, এটা ডি ব্রগলি। এবার এই এইচ নিউ ইজিক্যাল টু এম সি স্কোয়ার বা এইচ ইন্টু এই নিউ ইজিক্যাল টু সি বাই ল্যামডা আমরা জানি ইজিক্যাল টু এম সি স্কোয়ার, এই সি আর এটা কেটে দাও, বা এখান থেকে ল্যামডা ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে বলো তো, এখান থেকে ল্যামডা ইজিক্যাল টু দাঁড়াচ্ছে দেখো, ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই এম ইন্টু সি। দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা অনেকটা সাদৃশ্য। এছাড়াও আমরা আরও কিছু জিনিস দেখো আমরা বের করতে পারি। এবার যে এমভিআর মানে কৌণিক ভরবেগ, সেটাও আমরা পড়েছিলাম, কৌণিক ভরবেগ এমভিআর ইজিক্যাল টু, কৌণিক ভরবেগ ইজিক্যাল টু আমরা কি পড়েছি যে এন বাই টুয়াইস পাই এর পূর্ণ সংখ্যা সরল গুণিত, সেখানে আমরা এনএইচ বাই টুয়াইস পাই। এখান থেকে এমভি ইজিক্যাল টু দেখো তো, এমভি ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে এনএইচ বাই 2 পাই আর, তাই না? এই যে এমভি ইজিক্যাল টু এনএইচ বাই টুয়াইস পাই আর, এটা আমরা বের করতে পারলাম। এবার এটাকে কোথায় পুট করব বলো তো, এমভি ইজিক্যাল টু যেটা আমরা বের করলাম যে এমভি ইজিক্যাল টু এনএইচ বাই টুয়াইস পাই আর। এবার দেখো এমভি ইজিক্যাল টু আমরা কি করতে পারি, এমভি ইজিক্যাল টু দেখো এমভিটা, এই এমভি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি এইচ বাই ল্যামডা, বা এটা ওপরেই করছি আবার দেখো, বা এইখানে যদি আমরা করে দিই দেখো, এটা না হলে বোঝা যাবে না। এবার দেখো এই এইচ কেটে দাও, তার মানে কি 2 পাই আর ইজিক্যাল টু এন ইন্টু ল্যামডা,
অর্থাৎ ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরছে তার পরিধি ইজিকাল টু সেটা কি করছে না এই ল্যামডার পূর্ণ সংখ্যার সরলগুলো n ইন্টু ল্যামডা। এবার এইগুলো দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে আসতে পারে। এছাড়া আর একটা জিনিস আমি একটু পড়ে নেব, তারপরে আমরা কিন্তু অঙ্ক করব, সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপল। এরপরে যেটা আমরা পড়ব সেটা পড়ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। উনি বললেন গতিশীল যে কণাগুলো আছে, মানে কোনো গতিশীল কণা, লাইক ধর না তোমার ইলেকট্রন, পরমাণু, আয়ন, তাদের ক্ষেত্রে তাদের অবস্থান আর তাদের ভরবেগ দুটো কিন্তু একসঙ্গে সঠিকভাবে নির্ণয় করা যায় না। ধর না যদি অবস্থানের পরিমাণ তার ডেল্টা এক্স হয় আর ভরবেগ যদি, উনি একটা সমীকরণ দিলেন, তাহলে নীতিটা কি হলো না গতিশীল পাটিকণার ক্ষেত্রে ইলেকট্রন বা পরমাণু বা আয়নের ক্ষেত্রে তার অবস্থান আর তার কিন্তু মানে ভরবেগ বা ভরবেগের পরিমাণ দুটো একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। এবার অবস্থানের পরিমাণ যদি ডেল্টা এক্স আর ভরবেগের পরিমাণ যদি আমরা ভরবেগকে আমরা পি দিয়ে যদি করি, এই দুটো তখন উনি বললেন এটা হয় এইচ বাই 2i পাইয়ের মানে থেকে সমান বা তার থেকে বড় হবে। এটা এবার দেখো ডেল্টা এক্স ইন্টু এইটা ইজিক্যাল টু ডেল্টা ইন্টু এম ইন্টু ভি, এটা গ্রেটার দ্যান ইজিক্যাল টু এইচ বাই 2i পাই। এবার এম তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি ডেল্টা এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইজিক্যাল টু এইচ বাই 2i পাই। এটাই গেল আমাদের হাইসেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপল। এবার এই কয়েকটা যে আমরা একটুখানি শিখলাম, এর পরের থিওরি পোর্শন আবার পরে যেতে করব, এর থেকে দুটো একটা আমরা অঙ্ক কিন্তু করতে পারি। এবার দেখো, এবার একটা অঙ্ক আপাতত আমরা ছোটোখাটো হলেও একটা অঙ্ক করি। যেমন অঙ্কটা রয়েছে দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর, ও অঙ্কটা লিখতে হবে তো। এবার অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্ক বলছে, 1 নম্বর অঙ্ক, হাইড্রোজেন পরমাণুর বামার সারির প্রথম রেখা, হাইড্রোজেন পরমাণুর বামার সারির প্রথম রেখা, বামার সারির প্রথম রেখার তরঙ্গ সংখ্যা এটা কত দেওয়া আছে 15200 সেন্টিমিটার ইনভার্স হলে লিথিয়াম আয়নের হলে Li প্লাস আয়নের ওই সারির প্রথম রেখা, ওই সারির আয়নের ওই সারির প্রথম রেখার তরঙ্গ সংখ্যা কত? ওই সারির প্রথম রেখার তরঙ্গ সংখ্যা কত? এবার হাইড্রোজেনের ক্ষেত্রে তোমাদের কি দেওয়া আছে বলো তো? নিউ বার এইচ ইজিক্যাল টু দেওয়া আছে 15200, এটা দেওয়া আছে। এবার আমাকে কি বের করতে হবে? এই যে নিউ বার LiH বের করতে হবে, তাই না? এবার দেখো এই নিউ বার এইচ, এইটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি না, নিউ বার এইচ ইজিক্যাল টু আর এইচ ইন্টু
বামার্ত, তাই তো, বামা মানে লি মানে বামা, তার মানে 1 বাই এটা কত হবে 2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার যদি আমরা রেখে দিই, এইটাই ইজিক্যাল টু আমাদের একটা দেওয়া আছে 15200 সেন্টিমিটার ইনভার্স, এইটা দেওয়া আছে। এবার দেখো এলআই প্লাস এর ক্ষেত্রে কী হবে নিউ বার এলআই প্লাস ইজিক্যাল টু RH ইন্টু জেড স্কোয়ার। লিথিয়ামের কত, তার মানে 3, এটা হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1 এটা কি হবে 1/2 স্কোয়ার ইজিক্যাল টু এত n স্কোয়ার। এইটা ইজিক্যাল টু এইটা হবে। দেখো এইটা ইজিক্যাল টু নিউ বার, এইটা ইজিক্যাল টু, তাহলে আমরা কি 3 স্কোয়ার ইন্টু নিউ বার এইচ দিতে পারি। তার মানে ইজিক্যাল টু, তার মানে এটা নিউ বার এলআই প্লাস ইজিক্যাল টু কত হচ্ছে 9 ইন্টু 15200 সেন্টিমিটার ইনভার্স। এটা গুণ করলে যেটা হবে, দেখো এটা গুণ করলে কত দাঁড়াচ্ছে দেখো তো, এটা গুণ করলে 13136,800 সেন্টিমিটার ইনভার্স। এরকম ছোট ছোট অঙ্ক আসতে পারে, তাহলে এটা করো। এরপরে আমরা 2 নম্বর অঙ্ক করব। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো। এরপরে আমরা আর একটা ভিডিও করি যেখানে কয়েকটা কিন্তু অঙ্ক পরপর আমরা করতে পারবো। এটা এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে আমরা আবার অঙ্ক করছি।